ঢাকার গাজীপুর জেলার টঙ্গীর এক সাধারণ দুপুর। জরুরি সেবা নম্বর 999 ফোন বাজতেই অভিজ্ঞ অপারেটর শিলা খাতুন ফোন তুললেন। তিনি এই কাজ করছেন টানা 15 বছর, তাই প্রতিটি নিঃশ্বাস আর প্রতিটি নীরবতাই তার কাছে একটা সংকেত। হ্যালো, জরুরি সেবা, তোমার কি সমস্যা? শান্ত অথচ কণ্ঠে জিজ্ঞেস করলেন শিলা। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর শোনা গেল ছোট্ট এক শিশুর দ্বিধাভরা কণ্ঠস্বর। আমার পেটটা দিন দিন বড় হচ্ছে। আমি জানি না কেন। শিলার বুক কেঁপে উঠল। এমন উত্তর সে আগে কোনোদিন শোনেনি। কণ্ঠে আতঙ্ক নেই, কিন্তু গভীর এক বিভ্রান্তি স্পষ্ট। তোমার নাম কি, সোনা? আমি আয়েশা রহমান। আমার বয়স 7। শিলা নরম স্বরে জিজ্ঞেস করলেন, তুমি এখন একা আছো? তোমার মা বাবা কোথায়? আয়েশা উত্তর দিল শান্তভাবে, আব্বু ঘুমাচ্ছে। উনি রাতের শিফটে কাজ করেন, দিনে ঘুমান। আমি উনাকে ডাকতে চাই না। এই উত্তর শুনেই শিলার মনে সন্দেহ আরও বেড়ে গেল। ছোট্ট একটা শিশু নিজের শরীরের অস্বাভাবিক পরিবর্তনে ভীত, অথচ আশেপাশে কেউ নেই। আয়েশা, তুমি কি তোমার ঠিকানাটা বলতে পারবে? হ্যাঁ, আন্টি। 127 গোলাপ রোড, টঙ্গী, গাজীপুর। শিলা দ্রুত তথ্য নোট করে পুলিশ কন্ট্রোল রুমে পাঠালেন। সাথে সাথে দায়িত্ব দেওয়া হল ট্রাফিক সার্জেন্ট ফারজানা আক্তারকে। তিনি বহুবার শিশু ও নারীর নিরাপত্তা সম্পর্কিত ঘটনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। ফারজানা মোটরসাইকেল নিয়ে দ্রুত রওনা দিলেন। রাস্তায় যানজট পেরোতে পেরোতে তার মনে চলছিল হাজারো প্রশ্ন। 7 বছরের একটি শিশু কেন বলবে যে তার পেট বড় হয়ে যাচ্ছে? এটা কি অপুষ্টি, নাকি আরও ভয়ঙ্কর কিছু? 5 মিনিট পর তিনি পৌঁছালেন 127 গোলাপ রোডের ছোট্ট ভাড়া বাসায়। দরজার সামনে দাঁড়িয়ে নরম স্বরে ডাক দিলেন, আয়েশা, আমি ফারজানা আক্তার, পুলিশ থেকে এসেছি। তুমি কি দরজা খুলবে? ভেতর থেকে চেইন খোলার শব্দ হল। তারপর ভয়ে ভয়ে দরজা খুলে দাঁড়াল ছোট্ট আয়েশা। ময়লা কিন্তু শয়তনে রাখা ফ্রক, চোখে কৌতূহল আর ভয় মিলেমিশে আছে। হ্যালো, আয়েশা। ফারজানা হাঁটু গেড়ে চোখের সমান হয়ে বললেন, শিলা আন্টি আমাকে পাঠিয়েছেন তোমার সাথে কথা বলতে। তুমি কি আমাকে ভেতরে আসতে দেবে? আয়েশা কিছুক্ষণ দ্বিধায় থাকলেও তারপর ছোট্ট হাত বাড়িয়ে ফারজানার হাত ধরে টেনে নিল ভেতরে। ঘরটা খুব অগোছালো নয়, তবে স্পষ্ট বোঝা যায় কয়েকদিন ধরে ভালোভাবে পরিষ্কার হয়নি। সিঙ্কে থালাবাসন জমে আছে, টেবিলে খোলা বিল পড়ে আছে, আর বাতাসে একটা ক্লান্তির গন্ধ। তবু একটা কোণে ঝোলানো স্কুল ব্যাগটা পরিপাটি, আর ফ্রিজে টাঙানো ক্যালেন্ডারে লাল কালি দিয়ে লেখা স্কুলের নোটিশগুলো প্রমাণ দিচ্ছে কেউ একজন চেষ্টা করছে সবকিছু সামলাতে। ফারজানা ধীরে বললেন, তুমি কি দেখাতে পারবে কেন তুমি চিন্তিত? আয়েশা আস্তে আস্তে তার আটসাট ফ্রকটা উপরে তুলল। ছোট্ট, অস্বাভাবিকভাবে ফোলা পেটটা চোখে পড়তেই ফারজানার বুক হাহাকার করে উঠল। শিশুটির চোখে পানি চিকচিক করছে। আন্টি, আমি কি একদিন ফেটে যাব? ফারজানা মমতায় ভরা কণ্ঠে বললেন, না সোনা, তুমি ফেটে যাবে না। কিন্তু আমাদের ডাক্তার আঙ্কেলকে দেখাতে হবে। এই সময় ভেতরের ঘর থেকে পায়ের শব্দ এল। চোখ লাল, চেহারা ক্লান্ত, অগোছালো পোশাকে একজন পুরুষ বেরিয়ে এলেন। কি হচ্ছে এখানে? তিনি কামাল হোসেন, আয়েশার বাবা। রাতের শিফটে সাভারের শিল্প এলাকায় প্রহরীর কাজ করেন, দিনভর ঘুমান। পুলিশ দেখে তার চোখে এক ঝলক উদ্বেগ ভেসে উঠল। আমি সার্জেন্ট ফারজানা, পরিচয় দিলেন তিনি শান্ত কণ্ঠে। আপনার মেয়ে ফোন করেছে 999 আমরা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাই, ওর পরীক্ষা করানো দরকার। কামাল স্তম্ভিত হয়ে মেয়ের দিকে তাকালেন। আয়েশা ফিসফিস করে বলল, আব্বু, আমি ভয় পেয়েছিলাম। কামালের মুখ থমথমে হয়ে গেল। তিনি মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, আমি বুঝতেই পারিনি। শুধু ভেবেছিলাম ও বড় হচ্ছে। ফারজানা তার কাঁধে হাত রাখলেন, ভাই, এখন দোষারোপ নয়। আমাদের এখনই হাসপাতালে যেতে হবে। কামাল মাথা নেড়ে সম্মতি দিলেন। চোখে অনুতাপ স্পষ্ট, যেন হঠাৎ করে তিনি উপলব্ধি করলেন কতটা দূরে সরে গিয়েছিলেন নিজের সন্তানের জীবন থেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেমচ জরুরি বিভাগে ভিড় সবসময় প্রচুর। সেদিনও ব্যতিক্রম ছিল না। তবুও পুলিশের এসকর্টে আনা ছোট্ট মেয়েটিকে দেখে ডিউটির নার্সরা দ্রুত ব্যবস্থা নিল। ফারজানা আক্তার আয়েশাকে কোলে তুলে নিলেন যেন ভিড়ের মধ্যে চাপা না পড়ে। পাশে হাঁটছিলেন ক্লান্তভাঙা চেহারার কামাল হোসেন। চোখে মুখে লজ্জা, অপরাধবোধ, আবার একরাশ ভয়। ডিউটি ডাক্তার তানভীর আহমেদ, পেডিয়াট্রিক বিশেষজ্ঞ, আয়েশাকে পরীক্ষার কক্ষে নিয়ে গেলেন।
তার কণ্ঠে উষ্ণতা, যেন তিনি জানেন শিশুদের সাথে কিভাবে কথা বলতে হয়। আয়শা, তুমি কি আমাকে তোমার পেটটা দেখাবে? ভয় নেই, শুধু দেখে নেব ঘি। আয়শা দ্বিধা নিয়ে ফ্রকটা একটু তুলল। তানভীর পেট টিপে দেখলেন। হালকা ফোলা, চাপ দিলে অস্বস্তি। চোখে মুখ গম্ভীর হয়ে উঠল। আপনার মেয়ের শরীরে সম্ভবত প্রোটিনের ঘাটতি আছে, তিনি কামালকে বললেন। এটা অনেক সময় শিশুদের মধ্যে হয় যখন খাবারে যথেষ্ট পুষ্টি থাকে না। তার সাথে পরজীবীর সংক্রমণও থাকতে পারে। আমরা কিছু টেস্ট করব, রক্ত, পায়খানার স্যাম্পল আর আল্ট্রাসাউন্ড। কামাল অসহায়ভাবে মাথা নাড়লেন। ডাক্তার সাহেব, আমি ভেবেছিলাম ও শুধু বড় হচ্ছে। আমার কাজের শিফটের কারণে আমি বুঝতেই পারিনি গি। তানভীর মৃদুস্বরে বললেন, আপনার মেয়ের অবস্থাটা এখনও সামলানো সম্ভব। কিন্তু যত দ্রুত চিকিৎসা শুরু করা যায় তত ভালো। অপুষ্টি আর ইনফেকশন ছোট্ট শরীরে দ্রুত খারাপ প্রভাব ফেলে গি। আয়শা মিনছাইম হাতে একটা ক্রেজন নিয়ে হাসপাতালের ওয়েটিং রুমের কাগজে আঁকিবুকি করছে। পাশে বসে থাকা পুলিশ সার্জেন্ট ফারজানা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। শিশুটির চোখে নির্দোষ উজ্জ্বলতা, অথচ জীবন যেন ইতিমধ্যেই তাকে কঠিন এক যুদ্ধের মাঝে টেনে এনেছে। হাসপাতালের করিডরে দাঁড়িয়ে কামালের মুখ শুকনো হয়ে আছে। চোখে দাগ কাটা ক্লান্তি আর অপরাধবোধ। মনে হচ্ছিল নিজের মেয়ের দিকে এতদিন তিনি তাকাননি। চাকরির রাতের শিফট, আর্থিক চাপ, স্ত্রী চলে যাওয়ার পর একা লড়াই, এসবের আড়ালে তিনি বুঝতেই পারেননি ছোট্ট আয়শা ধীরে ধীরে কতটা ভেঙে পড়ছিল। পরীক্ষার কাগজ হাতে নিতে নিতে তানভীর আবারও তাকালেন কামালের দিকে। মিস্টার হোসেন, আমি আপনাকে দোষ দিচ্ছি না। আমি জানি জীবন কষ্টের। কিন্তু আপনাকে এখন থেকে ভিন্নভাবে বাঁচতে হবে। শিশুটি একা নিজেকে সামলাতে পারবে না। আপনি আছেন বলেই ও বাঁচবে গি। কথাগুলো কামালের বুকের ভেতর বিদ্যুতের মতো কাঁপন তুলল। মনে পড়ল, একসময় তিনি নিজেই ছিলেন একজন প্যারামেডিক কর্মী। দুর্ঘটনাস্থলে আহত মানুষ বাঁচাতে ছুটতেন। কিন্তু ৩ বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় এক ছোট্ট মেয়েকে কোলে নিয়ে তিনি হার মানেন। সেই ব্যর্থতার শোক তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। চাকরি ছেড়ে রাতের প্রহরীর কাজ বেছে নেন, ভেবেছিলেন এভাবে হয়তো বেদনা এড়ানো যাবে। অথচ আজ নিজের মেয়ের সামনে দাঁড়িয়ে তিনি আবারও ব্যর্থতার মুখোমুখি। ফারজানা কাছে এসে দৃঢ় কণ্ঠে বললেন, ভাই, অতীত নিয়ে ভাবার সময় নেই। এখন থেকে কি করবেন সেটাই গুরুত্বপূর্ণ। কামাল চুপচাপ মাথা নাড়লেন। আয়েশার ছোট্ট আঙুল তার হাত খুঁজে নিয়ে শক্ত করে ধরল। সেই উষ্ণতায় যেন আবারও বেঁচে উঠলেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে আয়েশার পরীক্ষা চলছিল। ছোট্ট দেহটা পরীক্ষার টেবিলে বসে কৌতূহলী দৃষ্টিতে চারপাশ দেখছিল। পাশে বসা নার্স রুবিনা সুলতানা তাকে রঙিন স্টেথোস্কোপ দেখিয়ে হাসালেন। শোনো আয়েশা, এটা দিয়ে আমি তোমার হৃদয়ের আওয়াজ শুনতে পারি। তুমি কি চেষ্টা করতে চাও? আয়েশা চোখ বড় করে তাকাল, যেন নতুন কোনো খেলনা পেয়েছে। নার্স স্টেথোস্কোপ তার কানে দিলেন আর বুকে রাখলেন। টুকটুক শব্দ শুনে আয়েশা হেসে উঠল। আন্টি, আমার ভেতরে ঢাক বাজছে। এক পাশে দাঁড়ানো কামাল হোসেন চোখ মুছলেন। এতদিন তিনি দেখেননি মেয়ের এই নির্দোষ আনন্দ, অথচ আজ হাসপাতালের বিছানায় সেটাই দেখতে পেলেন। পরীক্ষা শেষে ডাক্তার তানভীর আহমেদ কামালকে নিয়ে বাইরে গেলেন। কণ্ঠস্বর শান্ত হলেও ভেতরে লুকানো উদ্বেগ স্পষ্ট ছিল। মিস্টার হোসেন, আপনার মেয়ের অবস্থায় আমরা দুটি জিনিস পাচ্ছি, একটা হল দীর্ঘদিনের অপুষ্টি, আরেকটা হল আন্তরিক পরজীবী সংক্রমণ। এ দুটো মিলেই তার পেট অস্বাভাবিকভাবে ফেপে উঠছে। আমরা ওষুধ দেব, তবে খাবারের ধরন একেবারেই বদলাতে হবে গি। কামালের কণ্ঠ কেঁপে উঠল, ডাক্তার সাহেব, আমি তো ভেবেছিলাম ও খাচ্ছে। মাঝে মাঝে টাকা দিয়ে যাই, ভাতডাল কিনে খায় ভেবেছিলাম গি। তানভীর গভীরভাবে তাকালেন। টাকা দেওয়া আর খাওয়া নিশ্চিত করা, এ দুটো আলাদা জিনিস। 7 বছরের একটা শিশু নিজের পুষ্টি বোঝে না। ওর পাশে বট কাউকে থাকতে হবে। আপনার দায়িত্ব হল শুধু উপার্জন নয়, যত্ন নেওয়া গি। কথাগুলো কামালের বুক ভেদ করে গেল। মনে পড়ল গত কয়েক বছর, স্ত্রী সাবিহা ইয়াসমিন হঠাৎ সংসার ছেড়ে চলে গেলেন নিজের জীবনের খোঁজে। সেই থেকে তিনি ভেবেছিলেন একা লড়াই করা মানেই শুধু টাকা রোজগার। অথচ সন্তানের ক্ষুধা, তার ছোট্ট শরীরের চাহিদা, সবকিছুই তিনি উপেক্ষা করেছেন। ফিরে এসে দেখলেন আয়েশা একটা শক্ত শুকনো পাউরুটি কামড়াচ্ছে। আগের দিন থেকেই ওটা তার একমাত্র খাবার ছিল। কামালের বুকের ভেতর হাহাকার করে উঠল। কাছে গিয়ে মেয়েকে কোলে টেনে নিয়ে ফিসফিস করে বললেন, বাবা, আমাকে মাফ করো গি।
ফারজানা আক্তার, যিনি পুরো সময়টা পাশে ছিলেন, নীরবে সবকিছু দেখছিলেন। পুলিশের দায়িত্বে থাকলেও তিনি এই মুহূর্তে এক অভিভাবকের মতো অনুভব করলেন। আয়শার মাথায় হাত রেখে বললেন, চিন্তা করো না, আমরা সবাই মিলে এর সমাধান করব। তানভীর হাসপাতালের কাগজে স্বাক্ষর করে বললেন, আজ থেকেই চিকিৎসা শুরু হবে। তবে আমি বিষয়টা সমাজসেবা অধিদপ্তরে জানাতে বাধ্য। কারণ এটা শুধু চিকিৎসার ব্যাপার নয়, শিশুর নিরাপত্তার সাথেও জড়িত। কামালের বুক ধক করে উঠল। মানে কি আমার মেয়েকে নিয়ে যাবে? তানভীর মৃদু হেসে মাথা নাড়লেন। না, লক্ষ্য হবে পরিবারকে ভাঙা নয়, বাঁচানো। তবে কিছু শর্ত আর তদারকি থাকবে। ওই মুহূর্তে করিডোরের জানালা দিয়ে গাজীপুরের বিকেলের আলো ঢুকে পড়ছিল। কামাল জানতেন তার জীবন নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে। সব হারানোর ভয়, আবার নতুন করে গড়ে তোলার সুযোগ, দুটোই একসাথে এসে ধাক্কা মারছিল তার বুকে। ঢাকা মেডিকেলের করিডর ফাঁকা হতে শুরু করেছে। সেদিনের সব টেস্ট শেষ হলে আয়শাকে পর্যবেক্ষণ কক্ষে রাখা হল। বাইরে অপেক্ষা করছেন কামাল হোসেন, চোখে ঘুমহীন ক্লান্তি আর মনে অগাধ অপরাধবোধ। সার্জেন্ট ফারজানা আক্তার মিনছায়েম তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে রিপোর্ট দিচ্ছিলেন। লাইন ও পাশে ছিলেন ইন্সপেক্টর নীলুফার ইয়াসমিন, যিনি দীর্ঘদিন নারী ও শিশু বিষয়ক মামলায় কাজ করেছেন। ম্যাডাম, ফারজানা বললেন, শিশুটির নাম আয়শা রহমান। বয়স 7। মায়ের কোনো উপস্থিতি নেই। বাবা রাতের শিফটে কাজ করেন, দিনে ঘুমান। বাচ্চাটা বেশিরভাগ সময় একা থাকে। লাইন ওপাশ থেকে ইন্সপেক্টর নীলুফারের কণ্ঠ ভেসে এল, সরাসরি বিপদ আছে কি? ফারজানা এক মুহূর্ত থেমে বললেন, তাৎক্ষণিক বিপদ নয়, কিন্তু শরীরের অবস্থা উদ্বেগজনক। ডাক্তাররা বলছেন অপুষ্টি আর সংক্রমণ। ঘরোয়া পরিবেশও অবহেলার মতো, যদিও অশুভ কিছু পায়নি। বাবা অস্থির, তবে মনে হচ্ছে দায়িত্ব এড়ানো থেকে নয়, বরং অসহায়ত্ব থেকে। ইন্সপেক্টর নীলুফার কয়েক সেকেন্ড চুপ থেকে জবাব দিলেন, এই ধরনের কেস অনেক জটিল। কখনো খারাপ উদ্দেশ্য থাকে না, থাকে ভাঙা মানসিকতা। বাবা মা কখনো নিজের কষ্টে ডুবে সন্তানের দিকে তাকাতেই ভুলে যায়। ফলো-আপ জরুরি। 2-3 দিনের মধ্যে আবার খোঁজ নাও। ফোন কেটে ফারজানা চুপ করে দাঁড়ালেন। তার অভিজ্ঞতা বলছে, এই পরিবারের ভেতরে একটা অদৃশ্য ক্ষত আছে, যা চোখে ধরা যায় না। ঠিক তখনই হাসপাতালের সোফায় বসে থাকা কামালের দিকে দৃষ্টি পড়ল তার। লোকটা মাথা নিচু করে বসে আছে, 2 হাতে চুল টেনে ধরেছে। ফারজানা এগিয়ে গিয়ে ধীরে বললেন, ভাই, আমি জানি আপনি ক্লান্ত। কিন্তু একটা কথা বলবেন? আপনি আগে কি করতেন? কামাল চোখ তুলে তাকালেন। কিছুক্ষণ নীরব থেকে ভাঙা কণ্ঠে উত্তর দিলেন, আমি আগে প্যারামেডিক ছিলাম। অ্যাম্বুলেন্সে জরুরি রোগী আনতাম। মানুষের জীবন বাঁচাতে ছুটতাম। কিন্তু 3 বছর আগে এক দুর্ঘটনা আমাকে ভেঙে দিল। তার কণ্ঠ কেঁপে উঠল। একটা গাড়ি দুর্ঘটনায় ছোট্ট মেয়েটা আমার হাতে মারা গেল। সবকিছু করেও আমি তাকে বাঁচাতে পারিনি। সেই রাত থেকে প্রতিটা সাইরেন আমার বুক ভেঙে দিত। আমি চাকরি ছেড়ে দিলাম। ভেবেছিলাম নিরাপদ কাজ বেছে নেব, রাতের প্রহরী, কোনো চাপ নেই। কিন্তু বুঝতেই পারিনি আমার নিজের মেয়েই ধীরে ধীরে ভেতরে থেকে ভেঙে যাচ্ছে। ফারজানার বুকটা হাহাকার করে উঠল। তিনি বুঝলেন, এটা শুধু অবহেলার গল্প নয়, এটা শোক, ভয় আর পালিয়ে থাকার গল্প। ভাই, ফারজানা দৃঢ় স্বরে বললেন, অতীত নিয়ে লড়াই করতে হবে, নয়তো এই ছোট্ট মেয়েটা তার মাসুল দেবে। আপনি একা নন। সমাজসেবা, আমরা পুলিশ, সবাই পাশে আছি। তবে প্রথম পদক্ষেপ আপনার। কামাল নীরবে মাথা নাড়লেন। তার চোখে পানি টলমল করছিল। মনে হচ্ছিল দীর্ঘদিন পর কেউ তাকে বোঝে। হাসপাতালের জানালা দিয়ে রাত নেমে এসেছে। করিডোরে হালকা বাতাস ঢুকছে। আয়শা ভেতরে ঘুমিয়ে আছে, পাশে রাখা টেডি বেয়ার আঁকড়ে। আর বাইরে দাঁড়ানো কামাল হোসেন নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে শুরু করলেন, অতীত থেকে পালানো নয়, বরং মুখোমুখি হওয়া। গাজীপুরের টঙ্গী বাজারে বিকেলের ভিড় সবসময় জমজমাট। চারপাশে ফল, শাকসবজি, মাছের ডাক, সব মিলে একেবারে প্রাণবন্ত দৃশ্য। এই ভিড়ের মাঝেই দেখা গেল কামাল হোসেন ও ছোট্ট আয়শা রহমানকে। হাতে ছোট্ট একটা ঝুড়ি, চোখে কৌতূহল। আয়শা চারদিকে তাকাচ্ছে। সে হঠাৎ একটা লাল টমেটো তুলে বাবাকে দেখিয়ে বলল, আব্বু, আমরা কি এটা কিনতে পারি? ডাক্তার আঙ্কেল বলেছিলেন সবজি খেতে হবে। কামাল এক মুহূর্তের জন্য থমকে গেলেন। এতদিন কখনো তিনি মেয়ের সাথে বাজার করতে আসেননি।
মেয়েটার এই নিষ্পাপ অনুরোধে বুক ভরে উঠল লজ্জা আর সংকল্পে। তিনি টমেটো কিনলেন, সাথে কিছু ডিম আর ডালও নিলেন। ঠিক তখনই পাশ থেকে এক বৃদ্ধা এগিয়ে এলেন। মাথায় ওড়না, হাতে বাজারের ব্যাগ। উনি পারভিন বেগম, এই এলাকার পুরনো বাসিন্দা। আপনি কি 127 গোলাপ রোডের ভাড়াটে না? উনি প্রশ্ন করলেন। কামাল মাথা নাড়লেন, একটু অবাক হয়ে। হ্যাঁ, আমি আর মেয়েটা থাকি গি। পারভিন বেগম মমতাভরা চোখে আয়শার দিকে তাকালেন। তোমার মাকে আগে চিনতাম। ভালো মানুষ ছিলেন। আজ অনেক দিন পর তোমাদের দুজনকে একসাথে দেখলাম। আমি মাঝে মাঝে রান্না করি, বেশি হয়ে যায়। চাইলে একদিন আমার বাসায় আসতে পারো ঘি। আয়শার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বাবার জামার হাতা টেনে ধরল। আব্বু, আমরা যাব না? কামাল একটু সংকোচে পড়লেন। এতদিন প্রতিবেশীদের সাথে দূরত্ব বজায় রেখে চলেছেন। নিজের ভেতরের কষ্ট কাউকে জানাননি। কিন্তু আজ মেয়ের মুখে আসার আলো দেখে তিনি নরম হয়ে গেলেন। আচ্ছা মা, আজ সন্ধ্যায় আসব। সেই সন্ধ্যায় তারা গেলেন পারভিন বেগমের ছোট্ট কিন্তু পরিপাটি ঘরে। টেবিলে রাখা হল গরম ভাত, ডাল, ভাজি আর মুরগির ঝোল। আয়শা এমন আনন্দে খেল যে কামালের চোখ ভিজে উঠল। কতদিন পর তার মেয়েকে এভাবে তৃপ্ত মনে খেতে দেখলেন। খাওয়ার ফাঁকে পারভিন বেগম বললেন, বাবা, জীবন একা সামলানো যায় না। প্রতিবেশী, আত্মীয়, সবাই মিলে একটা পরিবার তৈরি হয়। তোমার মেয়েটা তো দারুণ মিষ্টি। আমি চাইলে প্রতিদিন স্কুল থেকে ফেরার পর ওর সাথে কিছুটা সময় কাটাতে পারি গি। কামাল চুপচাপ শুনলেন। মনে হচ্ছিল আল্লাহর পাঠানো এক আশ্রয় যেন এই বৃদ্ধা। সেদিন রাতেই কামাল যখন আয়শাকে ঘুম পাড়াচ্ছিলেন, মেয়েটি ফিসফিস করে বলল, আব্বু, আজকের ভাতটা অনেক মজা ছিল। আমরা কি আবার যাব পারভিন নানুর বাসায়? কামাল মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, হ্যাঁ মা, এখন থেকে আমাদের কারও একা থাকতে হবে না গি। হালকা বাতাস জানালা দিয়ে ঢুকছিল। জীবনের দীর্ঘ অন্ধকারের পরে যেন একফোঁটা আলো ধীরে ধীরে উকি দিচ্ছিল। পরদিন সকালেই ডাক্তার তানভীর আহমেদ পরীক্ষার সব রিপোর্ট হাতে পেলেন। কাগজে চোখ বুলিয়েই তিনি বুঝলেন বিষয়টা হালকা নয়। কামালকে ডেকে নিলেন তার কক্ষে। মিস্টার হোসেন, ডাক্তার বললেন, আপনার মেয়ের শরীরে প্রোটিনের ঘাটতি আছে। সাথে আন্ত্রিক পরজীবী সংক্রমণও ধরা পড়েছে। এর ফলে ওর পেট ফেঁপে উঠেছে। এটা উদ্বেগজনক, কিন্তু এখনও সময় আছে সঠিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার। কামালের বুক ধক করে উঠল। তিনি চেয়ারে বসে মাথা নিচু করলেন। ডাক্তার সাহেব, আমি তো ভেবেছিলাম শুধু জামাকাপড় ছোট হয়ে গেছে। বুঝতেই পারিনি ঘি। তানভীর সহানুভূতিতে ভরা কণ্ঠে বললেন, এমনটা অনেক হয়। বাবা মা অর্থের যোগান দিতে গিয়ে ভেবেই নেন সন্তান ঠিক আছে। কিন্তু খাবারের ধরন, পরিষ্কার পরিচ্ছন্নতা, এসব না দেখলে শিশু দ্রুত ভেঙে পড়ে কি। এরপর ডাক্তার ফাইল থেকে একটা কাগজ বের করে দিলেন। এই ওষুধগুলো নিয়মিত খাওয়াতে হবে। আর খাবারে মাছ, ডিম, শাকসবজি, ডাল সবকিছু থাকতে হবে। আমি একটি পুষ্টি পরিকল্পনা লিখে দিলাম। আপনাকে কড়াভাবে মেনে চলতে হবে গি। কামাল কাগজ হাতে নিয়ে নির্বাক হয়ে বসে রইলেন। মনে হচ্ছিল নিজের ব্যর্থতার কাগজ তিনি হাতে পেয়েছেন। ঠিক তখন দরজা নক করে ভেতরে এলেন এক ভদ্রমহিলা। পরিচয় দিলেন তিনি নুসরাত জাহান, সমাজসেবা অধিদপ্তরের দেশ কর্মকর্তা। ডাক্তার আমাদের রিপোর্ট করেছেন, তিনি বললেন শান্ত কণ্ঠে। আমাদের দায়িত্ব হল নিশ্চিত করা আয়শার যথাযথ যত্ন হচ্ছে কিনা গি। কামাল চমকে উঠলেন। মানে কি আমার মেয়েকে নিয়ে যাবেন? নুসরাত হালকা হাসলেন। না মিস্টার হোসেন, আমাদের উদ্দেশ্য পরিবার ভাঙা নয়, পরিবারকে ঠিক রাখা। তবে কিছু শর্ত থাকবে। নিয়মিত ফলো আপ, মাঝে মাঝে বাড়ি পরিদর্শন আর পুষ্টি পরিকল্পনা অনুসরণ করতে হবে গি। ফারজানা আক্তার, যিনি বাইরে দাঁড়িয়েছিলেন, ভেতরে এসে বললেন, ভাই, এটা শাস্তি নয়, এটা সাহায্য। আপনার মেয়েকে সুস্থ করতে এখন শুধু চিকিৎসা নয়, সমাজের সহায়তাও প্রয়োজন। কামাল দীর্ঘশ্বাস ছাড়লেন। চোখ ভিজে উঠল। আমি স্বীকার করছি, আমি ব্যর্থ হয়েছি। কিন্তু আমি চাই আমার মেয়েটা আবার হাসুক, আবার দৌড়াক। আপনারা যা বলবেন আমি তাই করব ঘি। নুসরাত তার হাতের ফাইল বন্ধ করে মাথা নাড়লেন। তাহলে আমরা একসাথে শুরু করি। আয়শার জীবন বদলাতে এখনও দেরি হয়নি গি। করিডোরের ওপাশে ছোট্ট আয়শা নার্স রুবিনার সাথে বসে রংপেন্সিল দিয়ে ছবি আঁকছে।
ছবিতে সে এঁকেছে সূর্য, বাড়ি আর ৩ জন মানুষ, সে নিজে, বাবা আর এক মহিলা যার মাথায় ওড়না। হয়তো তার ছোট্ট মনের ভেতর ইতিমধ্যেই একটা নতুন পরিবার গড়ে উঠছে। দিন কয়েকের মধ্যেই সমাজসেবা অধিদপ্তর, দেশ থেকে নুসরাত জাহান তাদের প্রথম পরিদর্শনে এলেন। বিকেলবেলা স্কুল থেকে ফেরার পর আয়েশা ক্লান্ত হলেও খুশি মনে দরজা খুলল। ব্যাগটা কোণে রেখে দৌড়ে গিয়ে বলল, আপা দেখো, আজ আমি ক্লাসে কবিতা আবৃত্তি করেছি গি। নুসরাত হেসে তার মাথায় হাত বুলালেন। কিন্তু ঘরটার ভেতরটা ঘুরে দেখতেই বোঝা গেল, পরিবর্তন শুরু হয়েছে। টেবিলে রাখা আছে শাকসবজি, ফ্রিজে ডিম আর দুধ। কোণে রাখা ভাতডালের হাঁড়িটা এখনও গরম। ভালো কাজ করছেন মিস্টার হোসেন, নুসরাত বললেন কামালকে। তবে ধারাবাহিকতা জরুরি। আর আয়শার পড়াশোনা আর খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। প্রবীণ প্রতিবেশী পারভিন বেগম হাতে ছোট্ট একটি ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে। আমি একটু খিচুড়ি বানিয়েছিলাম, তিনি বললেন, ভাবলাম আয়শার ভালো লাগবে গি। আয়শার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে লাফ দিয়ে ঝুড়ি নিয়ে ভেতরে গেল। নুসরাত একবার মুগ্ধ দৃষ্টিতে পারভিন বেগমের দিকে তাকালেন। আপনার মতো মানুষের সাহায্যই আসল পার্থক্য গড়ে তোলে গি। এরপর সার্জেন্ট ফারজানা আক্তারও এসে হাজির হলেন। তিনি স্থানীয় মসজিদের ইমামের সাথে মিলে একটা ছোট্ট নিরাপত্তা সচেতনতা সভা আয়োজন করেছেন। উদ্দেশ্য, পাড়ামহল্লার সবাই যেন একে অপরের দিকে খেয়াল রাখে। শিশুরা কেবল বাড়ির দায়িত্ব নয়, পুরো সমাজের দায়িত্ব, ফারজানা বললেন মাইক্রোফোনে। যদি কোথাও কোনো শিশু একা কষ্টে থাকে, প্রতিবেশীরা আগে খোঁজ নিন। আজ আয়শার ঘটনাই আমাদের শিক্ষা গি। মসজিদের উঠোনে জড়ো হওয়া মানুষজন মাথা নেড়ে সম্মতি জানালেন। অনেকেই নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন। কারো কারো বাচ্চা স্কুল থেকে ফিরে ঘরে একা থাকে, কারো মা বাবা গার্মেন্টসে 2 শিফটে কাজ করেন। সবার ভেতর এক ধরনের উপলব্ধি জন্ম নিল, একটা শিশু বড় হতে হলে শুধু পরিবার নয়, পুরো মহল্লার সাপোর্ট প্রয়োজন। অন্যদিকে কামালও থেরাপি শুরু করেছেন। দেশের ব্যবস্থাপনায় তিনি প্রতি সপ্তাহে একবার মানসিক স্বাস্থ্য পরামর্শ নিচ্ছেন। প্রথম সেশনেই তিনি বললেন, আমি সবসময় ভেবেছি আমার ব্যর্থতার কারণে আরেকটা জীবন হারিয়েছিল। তাই নিজের মেজেকেও হারানোর ভয় আমাকে ভেতর থেকে মেরে ফেলছিল। আমি কাজের আড়ালে পালিয়েছিলাম গি। থেরাপিস্ট ধীরে উত্তর দিলেন, ভয়কে লুকিয়ে রাখলে সেটা আপনাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু স্বীকার করলে আর সাহায্য চাইলে সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আয়শা আপনার শক্তি, আপনার দায়িত্ব। রাতের বেলা বাসায় ফিরে কামাল দেখলেন আয়শা আর পারভিন বেগম একসাথে রান্নাঘরে দাঁড়িয়ে। আয়শা ছোট্ট হাত দিয়ে ডিম ভাঙছে, আর পারভিন নরম গলায় শেখাচ্ছেন কিভাবে তেলে না পড়ে সাবধানে ভাঙতে হয়। সে দৃশ্য দেখে কামালের চোখে পানি চলে এল। মনে হল দীর্ঘ অন্ধকারের পর আলোর পথটা সত্যিই খুলে যাচ্ছে। এক সন্ধ্যায় ঢাকার এক নার্স তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছোট্ট একটা লেখা পোস্ট করলেন। সেখানে তিনি কোনো নাম বা ঠিকানা লিখলেন না, শুধু বললেন, আজ হাসপাতালে এক বাচ্চা মেয়েকে দেখেছি। ও ফোন করেছিল 999 কারণ তার পেট অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছিল। আসলে অপুষ্টি আর পরজীবী সংক্রমণের জন্য ও এমন অবস্থায় পড়েছে। বাবা রাতে কাজ করেন, দিনে ঘুমান। মা আর নেই। কয়েক সপ্তাহ ধরে মেয়েটি শুধু শুকনো রুটি খেয়ে বেঁচেছিল। নার্স শেষে লিখলেন, কখনো কখনো সবচেয়ে মরিয়া ডাক আসে সবচেয়ে ছোট্ট কণ্ঠ থেকে। আমাদের চারপাশে তাকানো উচিত গি। পোস্টটা রাতারাতি ভাইরাল হয়ে গেল। হাজারো মানুষ শেয়ার করল, কমেন্ট করল, চোখের জল ফেলা ইমোজি দিল। এই ভাইরাল পোস্ট চোখে পড়ল শবনম আক্তার নামে এক সাংবাদিকের। তিনি গাজীপুরের স্থানীয় দৈনিক গেজিপুর ক্রনিকলে কাজ করেন, মূলত সামাজিক ইস্যু নিয়ে লেখেন। সহকর্মীদের দেখিয়ে বললেন, দেখেছ, মনে হচ্ছে ঘটনাটা আমাদের এখানেই ঘটেছে। যদি সত্যি হয় তাহলে এটা বড় গল্প। তার এডিটর ভ্রুকুচকে উত্তর দিলেন, শবনম, সাবধান হতে হবে। এটা শিশুকে নিয়ে সংবেদনশীল ঘটনা। শুধু ক্লিকের জন্য লিখবে না। যদি লিখতে চাও, সমাধান আর কমিউনিটি সাপোর্টের দিকটা তুলে ধরক। শবনম মাথা নাড়লেন। কিন্তু ভেতরে কৌতূহল তীব্র হল। তিনি খোঁজ শুরু করলেন। হাসপাতালের কয়েকজন সূত্রে জানতে পারলেন, সম্প্রতি সত্যিই এমন এক কেস এসেছে, টঙ্গী থেকে আনা এক মেয়ে শিশু। পরদিন সকালে তিনি সেই এলাকার দিকে গেলেন। গোলাপ রোডে পৌঁছে সাবধানে চারপাশ পর্যবেক্ষণ করলেন। ঠিকানাটা সরাসরি না পেলেও কয়েকজন প্রতিবেশীর মুখে শুনলেন, একটা পরিবার আছে, মা চলে গেছে, বাবা রাতের চাকরি করে, ছোট্ট মেয়েটা একা থাকে গি।
শবনমের সাংবাদিক সত্তা চিৎকার করে উঠল, এটাই সেই পরিবার, কিন্তু তার বিবেক টান দিল, শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না। কেবল গল্পের আড়ালে সমাজের সমস্যাটা দেখাতে হবে গি। অন্যদিকে কামাল এই সময়টায় টের পেলেন কিছু একটা ঘটছে। মোবাইল হাতে নিয়ে প্রতিবেশীরা একে অপরকে ফেসবুক পোস্ট দেখাচ্ছে, আলোচনায় ব্যস্ত। তিনি আতঙ্কিত হলেন, যদি কেউ বুঝে ফেলে এটা তার মেয়ের গল্প, যদি সমাজসেবা অধিদপ্তর ভেবে নেয় তিনি অযোগ্য বাবা। রাতে পারভিন বেগম এসে বললেন, কামাল, মানুষের মুখ বন্ধ করা যায় না, কিন্তু তুমি যদি খোলাখুলি সহযোগিতা গ্রহণ করো, তাহলে এই আলোচনা তোমাদের জন্য হুমকি হবে না, বরং সহায়তা হবে গি। কামাল চুপ করে বসে রইলেন। তার মনে হচ্ছিল অচেনা এক শক্তির ঢেউ তাদের জীবনে ঢুকে পড়ছে, যা হয়তো ভাসিয়ে নিয়ে যাবে, আবার হয়তো বাঁচিয়েও তুলবে। এই সময় দূরে দাঁড়িয়েছিলেন সার্জেন্ট ফারজানা আক্তার। তিনি বুঝতে পারছিলেন এখন আসল পরীক্ষা শুরু। শুধু চিকিৎসা নয়, মিডিয়া আর জনমতের ঝড় সামলানোও লাগবে। ভাইরাল পোস্টের কারণে পরিস্থিতি জটিল হতে শুরু করল। শবনম আক্তার একদিন সরাসরি 127 গোলাপ রোডের আশেপাশে গিয়ে দাঁড়ালেন। তিনি লক্ষ্য করলেন পুলিশ ভ্যান মাঝে মাঝে থেমে যাচ্ছে, সমাজসেবা অধিদপ্তরের কর্মীরা আসা যাওয়া করছে। ভেতরে হয়তো সেই পরিবারই আছে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালেন সার্জেন্ট ফারজানা আক্তার। গম্ভীর চোখে জিজ্ঞেস করলেন, মিস আক্তার, আপনি এখানে কেন? শবনম একটু থমকালেও আত্মবিশ্বাসী কণ্ঠে উত্তর দিলেন, আমি একজন সাংবাদিক। এই গল্পটা হাজারো মানুষের মনে নাড়া দিয়েছে। আমি সত্যিটা জানতে চাই। মানুষ জানার অধিকার রাখে গি। ফারজানার চোখ শক্ত হল। সত্যিটা জানার অধিকার আছে, কিন্তু একটা শিশুর ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষার দায়িত্বও আমাদের আছে। এটা কোনো কেলেঙ্কারি নয়, এটা একটা পরিবারের পুনর্গঠনের লড়াই গি। শবনম চুপ করে গেলেন। সাংবাদিকতার নীতি ও কৌতূহলের মধ্যে দ্বন্দ্ব শুরু হল। তিনি বুঝলেন সরাসরি পরিবারের ছবি বা নাম প্রকাশ করা ঠিক হবে না। অন্যদিকে নুসরাত জাহান, দেশ কর্মকর্তা, কামালকে নিয়ে বসেছিলেন। তিনি সোজাসুজি বললেন, দেখুন, এখন আপনার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হল মিডিয়া। তারা যদি ভুলভাবে খবর প্রকাশ করে, তাহলে এটা আপনার অভিভাবকত্বের উপর প্রভাব ফেলতে পারে। তাই আমাদের একটা গাইডলাইন তৈরি করতে হবে, কি বলা যাবে, কি বলা যাবে না গি। কামাল ঘেমে গেলেন। আপা, আমি চাই না আমার মেয়ের মুখ পত্রিকায় উঠুক। আমি চাই না ও স্কুলে লজ্জা পাক গি। নুসরাত মাথা নাড়লেন। ঠিক আছে, আমরা মিডিয়ার সাথে কথা বলব। আমরা চাইলে গল্পটা অ্যানোনিমাসভাবে বলা যায়, যেখানে কোনো নাম, ছবি বা ঠিকানা থাকবে না। শুধু সমস্যাটা আর সমাধানটা উঠে আসবে গি। সেই সন্ধ্যায় ফারজানা আর নুসরাত শবনমকে ডেকে নিলেন। তিনজন একসাথে চা খেলেন রাস্তার ধারের দোকানে। আলোচনার সময় শবনম বললেন, আমি চাই সমাজের মানুষ জানুক তাদের চারপাশে শিশুরা কিভাবে অবহেলায় ভুগছে। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শিশুটির নাম বা পরিচয় প্রকাশ করব না। আমার রিপোর্টের ফোকাস হবে কমিউনিটি কিভাবে এক শিশুকে বাঁচাতে পারে গি। ফারজানার কণ্ঠে স্বস্তি ফুটে উঠল। এটাই সঠিক পথ। এই গল্পটা সমাধানের গল্প হতে হবে, কেলেঙ্কারির নয় গে। সেদিন রাতে কামাল ঘরে ফিরে আয়শার পাশে বসে থাকলেন। মেয়েটি রংপেন্সিল দিয়ে আবার একটা ছবি আঁকছিল, একটা বাড়ি, এক পাশে সূর্য, আর তিনজন মানুষ হাত ধরে দাঁড়িয়ে আছে। কামাল ছবিটার দিকে তাকিয়ে মনে মনে বললেন, আমি আমার মেয়েকে আর একা পড়তে দেব না। এবার সময় এসেছে সাহায্য চাওয়ার, আর সেটা গ্রহণ করার গি। তার বুকের ভেতরে বহুদিনের ভয় ভেঙে গিয়ে এক ধরনের নতুন সাহস জন্ম নিল। শর্তের বিকেলটা ছিল শান্ত। পারভিন বেগম রান্নাঘরে দাঁড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশনের জন্য মুরগির ঝোল নামাচ্ছিলেন। তিনি প্রতিদিন স্কুল থেকে ফেরার পর আয়শার সঙ্গে সময় কাটান, পড়া শেখানো, রান্না শেখানো, কখনো গল্প বলা। কামালও স্বস্তি পেয়েছিলেন, কারণ জানতেন মেয়েটি আর একা নয়। কিন্তু সেই দিনেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। হাঁটতে হাঁটতে হঠাৎ পারভিন বেগম মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়লেন। গরম হাঁড়িটা টুং শব্দ করে পড়ে গেল। আয়শা চমকে উঠল। দৌড়ে গিয়ে দেখল নানু শ্বাস নিচ্ছেন কষ্টে, শরীর কাঁপছে। ছোট্ট বুক দৌড়ে উঠছে ভয়ে। কয়েক সপ্তাহ আগে সার্জেন্ট ফারজানা আক্তার স্কুলে এসে শিশুদের শিখিয়েছিলেন, জরুরি অবস্থায় 999 এ ফোন করতে হবে। আয়শা কাপা হাতে তার ছোট্ট মোবাইলটা বের করল। ডায়াল করল 999। হ্যালো, জরুরি সেবা। ওপাশ থেকে শান্ত কণ্ঠ শোনা গেল। দয়া করে তাড়াতাড়ি আসুন। আয়শা কাঁদতে কাঁদতে বলল,
আমার নানু মাটিতে পড়ে গেছেন, তিনি উঠতে পারছেন না। কণ্ঠস্বর শুনেই অপারেটর বুঝলেন ব্যাপারটা গুরুতর। কয়েক মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছাল গোলাপ রোডে। প্রতিবেশীরা ছুটে এলেন, দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। সাবধানে স্ট্রেচারে তুলে পারভিন বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া হল। খবর পেয়ে কামাল ছুটে এলেন কর্মস্থল থেকে। হাসপাতালের করিডরে দাঁড়িয়ে তিনি কাপা গলায় ডাক্তারকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে উনার? ডাক্তার উত্তর দিলেন, স্ট্রোক হয়েছে, তবে দ্রুত হাসপাতালে আনার কারণে বড় ক্ষতি এড়ানো গেছে। এখন তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে। কামালের বুক হাহাকার করে উঠল। এই কয়েক সপ্তাহে পারভিন বেগম তার জীবনের ভরসা হয়ে উঠেছিলেন। আয়শার হাসি, পুষ্টি, নিরাপত্তা সবকিছুতেই তিনি যেন ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছিলেন। এখন যদি উনাকে হারিয়ে ফেলেন? ওই রাতে কামাল যখন আয়শাকে কোলে নিয়ে ঘরে ফিরলেন, মেয়েটি ফিসফিস করে বলল, আব্বু, নানু তো আমাদের ছেড়ে যাবেন না, তাই না? কামালের গলায় শব্দ আটকে গেল। তিনি শুধু শক্ত করে মেয়েটিকে জড়িয়ে ধরলেন। না মা, আল্লাহর ইচ্ছা হলে উনি আবার আমাদের সাথে ফিরবেন। কিন্তু তার মনের ভেতর ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছিল। পারভিন বেগম ছাড়া তিনি কিভাবে কাজ করবেন? রাতে শিফট করলে আয়শার দেখাশোনা করবে কে? সমাজসেবা কি আবার মেয়েটিকে নিয়ে যাবে? একই সময় দেশের কর্মকর্তা নুসরাত জাহান ফোন করলেন। আমি খবর পেয়েছি। ভয় পাবেন না। এ কারণেই আমরা কমিউনিটি নেটওয়ার্ক তৈরি করছিলাম। কয়েকজন প্রশিক্ষিত সেবিকা আছেন যারা অন্তত সাময়িকভাবে আয়শার পাশে থাকতে পারবেন। কামাল দীর্ঘশ্বাস ফেললেন। মনে হচ্ছিল ভাগ্য বারবার তাদের পরীক্ষা নিচ্ছে। সেই রাতে আয়শা ঘুমিয়ে পড়ার পর কামাল জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে রইলেন। মেয়ের শান্ত মুখ দেখে তিনি প্রতিজ্ঞা করলেন, যাই হোক না কেন আর কোনোদিন আয়শাকে একা ফেলে দেব না। যদি দরকার হয় আমি নিজের জীবনটাকেই নতুন করে গড়ে নেব। কয়েকদিনের মধ্যেই খবরটা ছড়িয়ে পড়ল, পারভিন বেগম স্ট্রোক থেকে সেরে উঠছেন, তবে এখনও বিশ্রামে আছেন। এর মধ্যেই সাংবাদিক শবনম আক্তার তার লেখা শেষ করলেন। গেজিপুর ক্রনিকলের প্রথম পাতায় বেরোল বিশেষ প্রতিবেদন, যখন কমিউনিটি হয় পরিবার, এক শিশুর গল্পে শেখা শিক্ষা। প্রতিবেদনে কোনো নাম বা ঠিকানা নেই। শুধু বলা হয়েছে একটা ছোট্ট মেয়ে 999 ফোন করেছিল, কারণ তার পেট অস্বাভাবিকভাবে বড় হচ্ছিল। আসলে সেটা ছিল অপুষ্টি ও পরজীবীর ফল। কিন্তু পুলিশের দ্রুত পদক্ষেপ, ডাক্তারদের চিকিৎসা, সমাজসেবা অধিদপ্তরের সহায়তা আর এক প্রবীণ প্রতিবেশীর মমতা, সব মিলেই একটি জীবন নতুন করে আলো দেখছে। প্রতিবেদনটা পড়ে শহরে আলোড়ন উঠল। পাঠকরা শুধু কেঁদেই ফেলেননি, অনেকেই সাহায্যের প্রস্তাব দিলেন। কেউ খাবার পাঠাতে চাইলেন, কেউ টাকা, কেউ বা বইখাতা। শবনম তার প্রতিবেদনে লিখেছিলেন, আমাদের দেশে প্রতিটি মহল্লা যদি একসাথে দাঁড়ায়, তাহলে কোনো শিশুই একা ক্ষুধার্ত বা অসহায় থাকবে না। এতে অনুপ্রাণিত হয়ে টঙ্গী এলাকার মসজিদ কমিটি সপ্তাহে একদিন কমিউনিটি ডিনার আয়োজন শুরু করল, যেখানে প্রতিবেশীরা একসাথে রান্না করে সবাই মিলে খাবে। লক্ষ্য, কেউ যেন একা না থাকে। এছাড়া 3 জন অবসরপ্রাপ্ত শিক্ষক মিলে তৈরি করলেন স্কুল পরবর্তী ক্লাব, যেখানে বাচ্চারা পড়াশোনা করবে, খেলাধুলা করবে, আর মায়েরা নিশ্চিন্তে কাজ করতে পারবেন। সমাজসেবা অধিদপ্তরও ইতিবাচক রিপোর্ট দিল। নুসরাত জাহান বললেন, কামাল হোসেন নিয়মিত চিকিৎসা ও পুষ্টি পরিকল্পনা অনুসরণ করছেন। আয়শা সুস্থ হচ্ছে। আমরা মনে করি আর বেশি দিন তদারকি প্রয়োজন নেই। শিগগিরই আমরা কেস বন্ধ করার সুপারিশ করব। এই কথায় কামালের চোখে জল এসে গেল। তিনি ভেবেছিলেন হয়তো কখনোই এই অপবাদ থেকে মুক্ত হবেন না, অবহেলাকারী বাবা হিসেবে চিহ্নিত থেকে যাবেন। কিন্তু আজ তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে তিনি এক নতুন মর্যাদা পেলেন, একজন লড়াকু অভিভাবক। অন্যদিকে আয়শা এখন প্রাণবন্ত। পারভিন বেগম হাসপাতাল থেকে ফিরে আসার পর তাকে আঁকতে শিখাচ্ছেন। ছোট্ট মেয়েটি কাগজে এঁকেছে একটা বৃত্ত, যার ভেতরে অনেকগুলো হাত একসাথে জড়ানো। সে গর্বভরে বলল, দেখো আব্বু, এটা আমাদের পাড়া। সবাই মিলে হাত ধরেছে। কামাল ছবিটার দিকে তাকিয়ে দীর্ঘদিন পর গভীর শান্তি অনুভব করলেন। হ্যাঁ, এটাই তো আসল শক্তি, একটি সমাজ, একটি পরিবার, একটি আশ্রয়। জ্যাং বে নেই টিপটিকি ভিভিত স্যাংটিং ব্যাংলাইডস ছ্যাট নেই। ফেজ 1-2। শীতের এক সকাল। নীল আকাশে রোদ, বাতাসে হালকা শীতলতা। ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশন কমিউনিটি সেন্টারের হলে আজ বিশেষ একটি অনুষ্ঠান।
সমাজসেবা অধিদপ্তর, স্থানীয় পুলিশ আর মসজিদ কমিটি মিলে আয়োজন করেছে শিশু সুরক্ষা ও কমিউনিটি নেটওয়ার্ক সেমিনার। সামনের সারিতে বসে আছে কামাল হোসেন আর তার মেয়ে আয়শা রহমান। আয়শা রঙিন ফ্রক পরে বাবার হাত শক্ত করে ধরে আছে। চারপাশে সাংবাদিক, ডাক্তার, সমাজকর্মী, প্রতিবেশীরা সবাই ভিড় করেছেন। মঞ্চে উঠে তানভীর আহমেদ বললেন, আমরা প্রায়ই ভয়ঙ্কর দুর্ঘটনা দেখি, কিন্তু এই গল্পটা অন্যরকম। এটা কেবল একটা অসুস্থ শিশুর চিকিৎসার গল্প নয়, এটা হলো কমিউনিটি কিভাবে একটি পরিবারকে আবার বাঁচিয়ে তুলতে পারে তার প্রমাণগী। তারপর মাইক্রোফোন হাতে নিলেন সার্জেন্ট ফারজানা আক্তার। তিনি বললেন, ৯৯৯ ফোন করা সেই ছোট্ট কণ্ঠ আমাদের চোখ খুলে দিয়েছে। যদি ৭ বছরের একটি শিশু তার সাহস দিয়ে জীবন বাঁচাতে পারে, তবে আমরা কেন পারব না? আমাদের প্রতিটি ফোন কলকে গুরুত্ব দিতে হবে, কারণ এর পেছনে হয়তো একটি পরিবারের আর্তনাদ লুকিয়ে আছে। তালি পডল হলে আরেক প্রান্তে বসা সাংবাদিক শবনম আক্তার নোট নিচ্ছিলেন। তিনি জানেন, আজকের দিনটি শুধু একটি কেসের সমাপ্তি নয়, একটি আন্দোলনের সূচনা। সবশেষে নুসরাত জাহান, দেশ কর্মকর্তা, ঘোষণা করলেন, আনুষ্ঠানিকভাবে আমরা জানাচ্ছি, আয়শা রহমানের কেস ক্লোজড। এই শিশু এখন সুস্থ, নিরাপদ এবং পরিবার ও কমিউনিটির সঠিক তত্ত্বাবধানে আছে। কামালের চোখ ভিজে উঠল। তিনি মঞ্চে উঠে গিয়ে কণ্ঠ কাঁপতে কাঁপতে বললেন, আমি এক সময় ভেবেছিলাম আমি একা। ভেবেছিলাম আমার কষ্টে কেউ পাশে থাকবে না। কিন্তু আজ বুঝেছি, পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে প্রতিবেশী, সমাজ, আর যারা নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়ায়। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে শুধু আমার মেয়ের নয়, আমার পাড়ার প্রতিটি শিশুর দিকে খেয়াল রাখব। আয়শা হেসে বাবার হাত ধরে মঞ্চে দাঁড়াল। হলভর্তি মানুষ উঠে দাঁড়িয়ে তালি দিল। ছোট্ট মেয়েটি মাইক্রোফোন টেনে নিয়ে সরল কণ্ঠে বলল, আমি এখন ভালো আছি। সবাইকে ধন্যবাদ। ওই মুহূর্তে হলে উপস্থিত সবার চোখে জল এসে গেল। কেউ একজন ফিসফিস করে বললেন, একটা শিশুর সাহস পুরো সমাজকে বদলে দিল। বিকেলের শেষে বাড়ি ফেরার পথে কামাল দেখলেন আয়শা আকাশের দিকে তাকিয়ে বলছে, আব্বু, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, যেন অন্য বাচ্চাদেরও সাহায্য করতে পারি।